সাইকেল 2 তে ঠিক আছে তো? আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে পদার্থের গাঠনিক ধর্মের যেই স্থিতিস্থাপকতা পার্টের অধ্যায়টা আমরা করছিলাম, যে টপিকটা আমরা করছিলাম, সেইটার আজকে হলো লাস্ট ক্লাস। তো তোমাদের আজকে হলো ঈদের আগে শেষ ক্লাস। তোমাদের অপূর্ব ভাইয়া একটু দেশের বাইরে গেছে, তো এই কারণে ভাইয়ার যেই পার্টটুকু বাকি আছে সেইটা ইনশাল্লাহ ঈদের পরে প্রথম ক্লাসে কাভার করে ফেলা হবে। আর স্থিতিস্থাপকতা পার্টের যে টপিকটুকু সেগুলো আমরা ইনশাল্লাহ আজকে শেষ করে ফেলবো। ঈদের আগে তোমাদের আজকেই লাস্ট ক্লাস, ঠিক আছে? লাস্ট ক্লাস না করলে এটা করা যাবে। যদি থিওরি ক্লাসগুলো করে থাকো তাহলে এটা করা যাবে, কোনো অসুবিধা নাই। আজকে আমরা কয়েকটা সিকিউ প্র্যাকটিস করব। সিকিউ আসলে তুমি দেখবা, সিকিউ প্র্যাকটিস করতে গেলে আসলে যে টাইপের ম্যাথ আমরা সলভ করছি, প্রচুর প্রবলেম সলভ করছি, এবং এইগুলা যদি ভালোভাবে করে থাকো, সিকিউ প্রবলেম আসলে তোমার জন্য মানে কি বলবো, দুধ ভাত, একেবারে ইজি। তো আমরা তবুও কয়েকটা সিকিউ প্রবলেম একটু দেখব, আর সেই সাথে আরও কিছু প্রবলেম আমরা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। চলো আস্তে ধীরে শুরু করে ফেলি। বিসমিল্লাহ। সো দেখো, প্রথম প্রশ্ন সিকিউ প্রবলেমের আগে, এটা খুবই ফ্যান্টাস্টিক একটা প্রবলেম। জাস্ট নাম্বারটা তোলো 01 এবং প্রশ্ন পরে খাতায় তুলে নিও। দেখো কি বলছে, W1 এবং W2 তার দুইটা একই উপাদান দিয়ে তৈরি। এটা একটা কি ইনফরমেশন, একই উপাদান দিয়ে তৈরি যার ব্রেকিং স্ট্রেস বা অসহপীড়ন দেওয়া আছে। যেহেতু উপাদান একই, তাহলে দুইটা তারেরই ব্রেকিং স্ট্রেস এইটাই। W1 এবং W2 এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যথাক্রমে 8 এবং 4। 20 কেজি এবং 10 কেজি ভরের দুইটা বস্তু চিত্রের মতন ঝুলানো আছে। খেয়াল করে দেখো, এইখানে একটা সিলিংয়ের সাথে W1 তার, W1 এর সাথে 20 কেজি ভরের একটা বস্তু রাখা, এবং 20 কেজি ভরের সাথে W2 একটা তার আছে, ওয়্যার 1 ওয়্যার 2, এবং এই ওয়্যার 2 এর সাথে আবার একটা ভর যুক্ত আছে। তো আমাদেরকে বলছে নিচে একটা প্যান রাখা আছে। সো প্যান রাখা বলতে আসলে যেটা বোঝানো হচ্ছে যে, মনে করো এই রকম একটা প্লেট রাখা আছে, হ্যাঁ, একটা পাত্র রাখা আছে, একটা পাত্র এখানে রাখা আছে, একটা প্লেট রাখা আছে। এই প্লেটের উপরে আমি চাইলে ভর অ্যাড করতে পারবো, ঠিক আছে? এখন বলছে যে এই প্যানের উপরে সর্বোচ্চ আর কত ভর ঝুলানো যাবে যাতে তার দুইটা ছিঁড়ে না যায়। তো খেয়াল করো, আমাদের দুইটা তারের ব্রেকিং স্ট্রেস একই রকম, কারণ তার দুইটার উপাদান একই রকম। কিন্তু যেহেতু একটা মোটা তার আর একটা চিকন তার, তাহলে খুব স্বাভাবিকভাবেই মোটা তারটা কিন্তু বেশি ভার বহন করতে পারবে, অন্যদিকে চিকন তার যেটা, সেটা কিন্তু কম ভার বহন করতে পারবে। তাহলে খেয়াল করো, আমরা আগে দেখতে চাই যে প্রত্যেকটা তার ম্যাক্সিমাম কতখানি পর্যন্ত লোড এটা ক্যারি করতে পারে। তাহলে দেখি, প্রথম তারের ক্ষেত্রে আগে আসো।
W1 তারের জন্য সর্বোচ্চ যেই লোড W তারটা নিতে পারবে, W1 তারটা নিতে পারবে, সেটা হচ্ছে ব্রেকিং স্ট্রেস ইনটু প্রথম তারের যেই ক্ষেত্রফল, সেটা ব্রেকিং স্ট্রেস দেওয়া আছে 1.25 ইন্টু 10⁹ এবং প্রথম তারের ক্ষেত্রফল দেওয়া আছে 8 ইন্টু 10⁻⁻7। তাহলে দেখো এখানে আসে 1000 নিউটন, অর্থাৎ প্রথম যেই তারটা সেই তারটা সর্বোচ্চ 1000 নিউটন পর্যন্ত ওজন ক্যারি করতে পারবে, ভার বহন করতে পারবে। এবার আসো দ্বিতীয় তারের কথা চিন্তা করি। দ্বিতীয় তারের ক্ষেত্রে বলতো এফ ম্যাক্স সমান সমান পি ব্রেকিং ইন্টু A2। তাহলে এটার ভ্যালুও তো সেম, কারণ উপাদান একই রকম, একই উপাদানের দুইটা তার, এবং পরেরটার এরিয়া কত 4 ইন্টু 10⁻⁻7। যেহেতু এটা অর্ধেক, তাহলে এটা কিন্তু হিসাব করেও দেখো 500 নিউটন পর্যন্ত সর্বোচ্চ ক্যারি করতে পারবে। এখন আমরা একটু দেখি অলরেডি তারা কতটুকু নিউটন ক্যারি করে আছে। দেখো W1 যেই তারটা আছে সেই তারটা অলরেডি কিন্তু দেখো 20 কেজি প্লাস 10 কেজি ইন্টু 10, অর্থাৎ 300 নিউটন সেটা কিন্তু ধারণ করে আছে, 300 নিউটন ভার বহন করছে, ভার বহন করছে। তাহলে বলো তো প্রথম তারটা আরো কত নিউটন ভার বহন করতে পারবে? কমেন্টে জানাও প্রথম তারটা আরো কত নিউটন ভার বহন করতে পারবে। সো আমাদের প্রথম তারটা কিন্তু সর্বোচ্চ 1000 নিউটন পর্যন্ত ভার বহন করতে পারত, অলরেডি সেটা 300 নিউটন ভার বহন করে আছে। তাহলে এটা আর কত নিউটন ভার বহন করতে পারবে? আর 1000 মাইনাস 300 সমান সমান 700 নিউটন ভার বহন করতে পারবে। অন্যদিকে দ্বিতীয় তারের ক্ষেত্রে দেখি, দ্বিতীয় তারটা বলতো সে এখন কিন্তু মাত্র 10 কেজি ধারণ করে আছে, তাহলে 10 ইন্টু 10 100 নিউটন ভার বহন করছে। দ্বিতীয় তারটা 100 নিউটন ভার অলরেডি বহন করছে। তাহলে বলতো দ্বিতীয় তারটা আর কত নিউটন ভার বহন করতে পারবে? দ্বিতীয় তারটা আর কত নিউটন ভার বহন করতে পারবে বলতো? ভেরি গুড, 400। অর্থাৎ আগে সে ম্যাক্সিমাম 500 পর্যন্ত ভার বহন করতে পারত, অলরেডি সে 100 ভার বহন করে আছে, তাহলে আর 400 নিউটন ভার বহন করতে পারবে। এবার বলতো দেখি এই উপরের তারটা আরো 700 নিউটন লোড ক্যারি করতে পারবে। ভাইয়া 700 নিউটন মানে একটু মনে মনে চিন্তা করো তো কত কেজি? আরো 70 কেজি লোড এ নিতে পারবে। আর W2 400 নিউটন ভার বহন করতে পারে, মানে হচ্ছে W2 আর মাত্র 40 কেজি ভর বহন করতে পারবে। তাহলে বলো তো আমি যদি এখন প্যানের উপরে 70 কেজি ভর রাখি তাহলে কি সিস্টেমটা অক্ষত থাকবে? বলো তো সিস্টেমটা অক্ষত থাকবে? থাকবে না, কারণ যখন তুমি এখানে 70 কেজি দিবা, দ্বিতীয় তার তো আর মাত্র 40 কেজি পর্যন্ত লোড নিতে পারবে, তাহলে 41 হইলেই কিন্তু, আর যদি 41 এখানে বসাও তাহলে কিন্তু 41 আর 10 51 কেজি কিন্তু দ্বিতীয় তার বহন করতে পারবে না, ও 50 পর্যন্ত বহন করতে পারবে। তাহলে 40-এর একটু বেশি হলেই কিন্তু এটা ছিঁড়ে যাবে, তাই 70 আসার প্রশ্নই আসে না। তাহলে পুরা সিস্টেমকে অক্ষত রাখতে হলে এই 40 কেজি পর্যন্ত কিন্তু আর ভর দেওয়া যাবে। সো সিস্টেমকে অক্ষত রাখতে হলে, সুতরাং সিস্টেমটিকে অক্ষত রাখতে আর 40 কেজি ভর
প্যানের উপর রাখা যাবে। আশা করি বুঝতে পারছো, এটা অসহপীড়নের খুবই ফ্যান্টাস্টিক একটা প্রবলেম। ডান। চলো পরের প্রবলেমে চলে যাই। এবার আমরা কয়েকটা সিকিউ প্রবলেম করে আবার কিছু মজার প্রবলেম সলভ করব। কয়েকটা সিকিউ প্রবলেম, একটু বোর্ড স্ট্যান্ডার্ড কয়েকটা প্রবলেম, এগুলো একটু দিছি যাতে করে এগুলা দেখে তোমরা একটু হাসতে পারো। কারণ আমরা যে টাইপের প্রবলেম আসলে সলভ করছি সেগুলোর তুলনায় এই স্ট্যান্ডার্ডের প্রবলেমগুলো আসলে খুবই সিম্পল, খুবই ইজি। তোমাদের এইচএসসি পেপারস যেটা দেওয়া হয়েছে ওইটা একটু দেখবা, দেখবা সব প্রবলেম ইনশাল্লাহ পারবা। যত টাইপের প্রবলেম এই অধ্যায় থেকে দেখানো হয়েছে এই পার্ট থেকে সব ইনশাল্লাহ পারবা। সো দেখো কি বলছে, একটা পরীক্ষণে 1 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার ব্যাসার্ধের ভিন্ন উপাদানের, এই যে কি পয়েন্ট, একটা ভিন্ন উপাদানের দুইটা তার একটা দৃঢ় অবলম্ব থেকে ঝুলানো আছে। তার দুইটার দৈর্ঘ্য অভিন্ন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তার দুইটাতে একই ভর ঝুলানোতে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন। দ্বিতীয় তারটির দৈর্ঘ্য বৃদ্ধি প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধির অর্ধেক হলো। প্রথম তারের পয়সনের অনুপাত দেওয়া আছে। বলল প্রথম তারের দৈর্ঘ্য 10% বাড়ালে এর ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে। একদম পয়সনের অনুপাতের বেসিক ম্যাথ। আমরা জানি পয়সনের অনুপাত সমান সমান হচ্ছে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে এটা যেহেতু জিজ্ঞেস করছে, ডেল্টা আর বাই আর ডেল্টা এল বাই এল। তাহলে দেখো ডেল্টা আর বাই আর সমান সমান সিগমা ইন্টু ডেল্টা এল বাই ক্যাপিটাল এল। তাহলে সিগমার ভ্যালু হচ্ছে 0.3 ইন্টু ডেল্টা এল বাই ক্যাপিটাল এল। বলছে কি 10% দৈর্ঘ্য বাড়ালে, তাহলে কিন্তু এইটা বিকৃতি দেওয়া আছে, তার মানে এটা হলো 10% বা 10/100, 10/100। তাহলে আমরা যদি ডেল্টা আর বের করতে চাই তাহলে জাস্ট আর দিয়ে গুণ দিয়ে দিব, এবং প্রথম তারের যে ব্যাসার্ধ সেটা ছিল 1 সেন্টিমিটার, তাহলে 1/100। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধের পরিবর্তন কত সেটা, ব্যাসার্ধ হ্রাস কত সেটা পেয়ে যাচ্ছি। সুতরাং ব্যাসার্ধ হ্রাস ডেল্টা আর সমান সমান কত হয় দেখে ফেলো। 0.3 ইন্টু 10, 3 ইন্টু 10⁻⁻4 মিটার। ডান। এই ভিডিও কোয়ালিটি চেক করে না, হাই 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 হাই, ঠিকই তো আছে। এই ভিডিও তো ঠিকই আছে কেন? আচ্ছা ফেসবুকে একটু দেখো তো ঠিক আছে কিনা। দেখো তো ফেসবুকেও একটু দেখো তো ঠিক আছে কিনা। ব্লারই কই, আমার এখানে তো ঠিকই লাগতেছে একদম। দাঁড়াও তো আমি নিজে একটু ফেসবুকে ঢুকি, না ফেসবুকে তো ঝা চকচকে লাগছে রে বাবা। সবই তো ঠিক আছে, কি ব্যাপার, ভিডিও ওকে আছে। তাইলে হয়তো ওয়েব অ্যাপে একটু প্রবলেম হইতে পারে, তোমরা আজকে ফেসবুকে চলে আসো তাহলে, ঠিক আছে? একটু ফেসবুকে চলে আসো। ওয়েব অ্যাপে ঠিকই আছে তাই না? গুড। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে চলো। সো আমরা এই কই গেল, হ্যাঁ এটা সহজ, পারবো ইনশাল্লাহ, তাই তো? চলো ঘ নাম্বার প্রশ্নে কি বলছে, উদ্দীপকের কোন তারটির ভার বহনের সক্ষমতা বেশি হবে গাণিতিকভাবে যাচাই করো। বলো তো কোনটার ভার বহনের ক্ষমতা বেশি হবে? যেই তারটার
ইয়ংয়ের গুণাঙ্ক বেশি সেইটাই কিন্তু ভার বহনে বেশি সক্ষম থাকবে। সো আমরা এখান থেকে দেখো যে এই যে ডেটাগুলো দেওয়া আছে, এই ডেটাগুলো যদি আমরা আগে একটু লিখে নেই, যে প্রথমে দেখো 1 নাম্বার তার, এটা হচ্ছে 2 নাম্বার তার। প্রথম তারের যে ব্যাসার্ধ 1 সেন্টিমিটার মানে 10⁻² মিটার, আর 2 হচ্ছে 3 × 10⁻², 3 × 10⁻² মিটার। ভিন্ন উপাদানের দুইটা তার, তার মানে একটা y1 আর একটা y2, তার দুইটার দৈর্ঘ্য অভিন্ন, অর্থাৎ দুইটার দৈর্ঘ্যই সেম। তার দুইটাতে একই ভর ঝোলানো হয়েছে, অর্থাৎ দুইটার উপরে প্রযুক্ত বলও সেম। দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি সমান সমান প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধির অর্ধেক। দ্বিতীয় তারটির দৈর্ঘ্য বৃদ্ধি প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধির অর্ধেক হলো। তাহলে এখান থেকে আমরা সবার আগে ইয়ংস মডুলাসটা আগে বের করে ফেলবো। খেয়াল করো y1 ডিভাইডেড বাই y2 সমান সমান f1 l1 a1 স্মল l1, ঠিক আছে। f2 a2 l2, আচ্ছা আমি তো কখনো এভাবে লিখি না, ধুরো। যাই হোক, আমরা এখান থেকে f1 বাই f2 সমান সমান f1 বাই f2 ইন্টু l1 বাই l2 ইন্টু a2 বাই a1 ইন্টু স্মল l2 বাই স্মল l1। তো এখান থেকে দেখো যেহেতু একই ভর ঝোলানো হয়েছিল, f1 f2 কাটা এবং l কাটা, এবং দেখো l2 বাই l1 এটার মানে হচ্ছে হাফ, এটার মানে আসবে হাফ, আর a2 বাই a1 এটা পাই পাই কাটাকাটি হয়ে যাবে, আর স্কোয়ারে থাকবে হচ্ছে r2 স্কোয়ার, অর্থাৎ এখানে থাকবে 3 স্কোয়ার, এখানে থাকবে জাস্ট 1 স্কোয়ার। কেন এটা লিখলাম আশা করি বুঝছো। এইখানে একটা শর্টকাট মারছি, এটা কি বুঝছো? আশা করি বুঝছো। দেখো a2 পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, পাই পাই কাটা, তো r2 স্কোয়ার বাই r1 স্কোয়ার। তো এখানে তো এই দুইটা 10⁻² 10⁻² কাটাকাটি হয়ে যাবে, তো 3 স্কোয়ার বাই 1। তাহলে ভাইয়া এখান থেকে যেটা থাকবে 9/2। তাহলে y1 বাই y2 এটার ভ্যালু আসছে 9/2। তার মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে y1 বড় y2 ছোট, y1 বড় y2 ছোট। তাহলে কিন্তু যেহেতু y1 বড়, তাহলে প্রথম তারের সক্ষমতা বেশি, প্রথম তারটির ভার বহনের সক্ষমতা বেশি। ব্যাস, এখন এটাকে একটু রিলেট করতে পারি এভাবে। দেখো ইস্পাত এবং রাবার দুইটার মধ্যে কোনটার ভার বহনের ক্ষমতা বেশি? ইস্পাতের বেশি, কারণ ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক বেশি। তাহলে দেখো যার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি হয় সেটার কিন্তু ভার বহনের ক্ষমতা বেশি থাকে, এবং যার ইয়ংয়ের গুণাঙ্ক কম সেটা কিন্তু নর্মালি বাধার কাজে ব্যবহার করা যায়। মানে তুমি দেখো ইস্পাত দিয়ে কি কোনো একটা বস্তা বাঁধতে পারবা না? তো কিন্তু আমরা চাইলে মানে রাবার টাইপের যেগুলো আছে সেগুলা দিয়ে কিন্তু আমাদের বাধার কাজে সেগুলাকে সহজে ব্যবহার করা যায়। এটা ঢাকা বোর্ডে কোনো একটা প্রশ্নে আসছিল একবার, যে যেটার স্থিতিস্থাপ গুণাঙ্ক বেশি সেটাকে কি কাজে ব্যবহার করা যাবে, আর যেটা স্থিতিস্থাপ গুণাঙ্ক কম সেটাকে কি কাজে ব্যবহার করা যাবে। সো মনে রেখো, যেটা বেশি হয় ইয়ংয়ের গুণাঙ্ক যেটার বেশি হবে সেটাকে আমরা বেশি ভার বহনের কাজে ব্যবহার করতে পারবো, আর যেটার ইয়ংয়ের গুণাঙ্ক কম হবে সেটা নর্মালি বাধার কাজে আমরা ব্যবহার করে থাকবো। ঠিক আছে, ঠিক আছে। দেখো ডান 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 ডান, গুড। চলো পরের সিকিউটা একটু দেখে ফেলি। সহজ, দেখো অনেকগুলা বোর্ডে আসছিল, এগুলা কিন্তু যতই বলি সহজ সহজ, অবশ্যই পরীক্ষার আগে কিন্তু এগুলো প্র্যাকটিস কইরো। মানে একবার ইয়া করার জন্য, মানে কি বলবো, পরীক্ষার হলে দ্রুত করার জন্য হলেও কিন্তু বোর্ডের প্রবলেম মাস্ট করবা, মাস্ট। এই অনেক কঠিন কঠিন প্রবলেম করছি বলে বোর্ডের প্রবলেমগুলো স্কিপ করব, এটা খবরদার করো না। তোমাদের অ্যাটলিস্ট যে কোনো একটা বই, ইসাক স্যারের বই হোক, তপন স্যারের বই হোক, যেই বই থাকুক না কেন, সেই বইয়ের লাস্টে যেই এমসিকিউগুলা থাকবে, জাস্ট উদাহরণগুলার যে সিকিউ প্রবলেমগুলো থাকবে, যেই ম্যাথগুলা থাকবে, সলভ করা যে ম্যাথগুলা, সেগুলা কিন্তু কোনোভাবে মিস করো না।
ওইগুলা যদি ভালো মতন পারো তাহলে কিন্তু ওই অধ্যায়ের একটা বেসিক প্রিপারেশন তোমার ডান। বারবার বলতেছি এটা, বুঝছো? ওকে, হ্যাঁ, সহজ ম্যাথ ভুল করে আসছো এক্সামে, এটা আসলে সবারই হয়। কিন্তু একটা হয় যে ধরো পরীক্ষার হলে অনেক প্রেশার থাকে, প্রেশারে আমি একটা সিলি মিস্টেক করছি, ক্যালকুলেশন এরর, একটা যে কোনো ক্যালকুলেশন এরর হয়েছে, সেটা একটা কথা। কিন্তু এরকম যদি হয় যে ভাই এটা জানি কেমনে সলভ করে মাথাতেই আসতেছে না, কোনো ক্লুই পাচ্ছি না, তার মানে এটা প্র্যাকটিসের অভাব, সিম্পলি এটা প্র্যাকটিসের অভাব, বুঝছো? ওকে, সো চলো দেখি আমরা পরের প্রবলেম। 3 নাম্বার সিকিউ, 2 নাম্বার সিকিউ, 3 নাম্বার প্রশ্ন কি বলছে দেখো। এ এবং বি দুইটা তারের দৈর্ঘ্য সমান, এ তারের ব্যাস দেওয়া আছে 3 মিলিমিটার এবং ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে এত, বি তারের ব্যাস দেওয়া আছে এত, তার দুইটাতে পৃথক পৃথক সময়ে প্রতিটিতে 400 কেজি করে ভর ঝুলালে প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টার 3 গুণ হয়। আচ্ছা, তার দুইটার উপাদান কি সেম কিনা এগুলো কিছু বলে নাই, যাই হোক দেখি আমরা। দৃশ্যকল্প 1-এ প্রথম তারের দৈর্ঘ্য 30% বৃদ্ধি করলে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি কত নির্ণয় করো। প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধির সাথে আগে দেখি একক আয়তনে সঞ্চিত বিভব শক্তির সমীকরণ কি ছিল। একক আয়তনে সঞ্চিত শক্তি, এটা সমান সমান ছিল হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তো খেয়াল করো, এটা তো ছিল আমাদের একক আয়তনে সঞ্চিত শক্তি। এখন পীড়ন মানে হচ্ছে এফ বাই এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। মজার ব্যাপার, আমাদের কিন্তু এখানে দেওয়া আছে দৃশ্যকল্প 1-এ প্রথম তারের দৈর্ঘ্য 30% বৃদ্ধি করলে এর একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি নির্ণয় করো। এখন একটা ছোট্ট মিস্টেক হয়ে থাকে এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে, একটু মনোযোগ দাও। এখানে কিন্তু বলেই দিছে প্রথম তারের দৈর্ঘ্য 30% বৃদ্ধি করলে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি কত নির্ণয় করো। বলতো, যখন 30% দৈর্ঘ্য বৃদ্ধি, তোমার কাছে মনে হবে অঙ্কটা সলভ করার সময় ঠিক আছে তাহলে বিকৃতি দেওয়া আছে, এটা তুইল না, এখন বিকৃতি দেওয়া আছে 30% লিখলাম, এটা এফ কত প্রশ্নে পড়ে মনে হবে আচ্ছা এফ তো দেওয়া আছে 400 কেজি ভর, তাহলে এখানে আমি এফ এর জায়গায় 400 কেজি বসাই দিলাম, 400 ইন্টু 9.8 ডিভাইডেড বাই এ এর মান তো দেওয়া আছে ব্যাস, তার মানে 1.5 মিলিমিটার, পাই আর স্কোয়ার করে আমরা এখান থেকে হিসাব করে ফেললাম। কিন্তু এই কথা কি কোথাও বলা আছে যে তারটাতে 400 কেজি ভর ঝুলানোর ফলে বিকৃতি 30% বৃদ্ধি পাইছে? একটু লক্ষ্য করো, ছোট্ট একটা ইনফরমেশন গ্যাপ আছে, কিন্তু এখানে কোথাও বলে নাই 400 কেজি ভর ঝোলানোর ফলে বিকৃতি হয়েছে 30%, এভাবে করে কি বলছে? বলে নাই। সো এই কারণে আমরা কিন্তু যদি 30% বিকৃতিটা কোন বলের জন্য হবে সেই বলটা আগে আমাদেরকে বের করাটা জরুরি। এটা 400 কেজির জন্য 30% বৃদ্ধি না। তাহলে আমরা যেটা করব দেখো, যেহেতু প্রশ্নের মধ্যে এফটা আমাদের দেওয়া নাই, এ দেওয়া আছে, স্মল এল বাই ক্যাপিটাল এলও দেওয়া আছে, তাহলে যেহেতু আমাদের এফ দেওয়া নাই তাহলে আমরা y ইন্টু এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল এভাবে করে রাখলাম। তাহলে দেখো হাফ ইন্টু, এখানে কিন্তু আমাদের এই এরিয়া কাটাকাটি হয়ে যাচ্ছে, y ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল এর উপরে হবে স্কোয়ার। তাহলে খেয়াল করো, হাফ ইন্টু y এর মান কি দেওয়া আছে? ইয়েস, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা হচ্ছে 30% বৃদ্ধি। তাহলে আমরা 0.3 স্কোয়ার করলে কিন্তু একক আয়তনে সঞ্চিত শক্তি কত বের হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো কি কারণে এটা করার দরকার হলো?
ক্লিয়ার? গুড। সো আমরা যেহেতু এখানে আমাদেরকে এটা বলে নাই যে 400 কেজি ভর ঝুলানোর ফলে তারের দৈর্ঘ্য 30% বৃদ্ধি পাইছে, এটা কি বলে দিছে? না। সো তাইলে আমি কেন এখানে 400 বসায় 400 × 9.8 বসায় স্মল এল বাই ক্যাপিটাল এল 30 বসাবো? এটা তো বলে নাই। আমাকে যেই বিকৃতি সেইটার জন্য পীড়ন কত সেটা বসাতে হবে। যত বিকৃতি এখানে বসাবো তত বিকৃতির জন্য পীড়ন কত ওই মুহূর্তে সেটা আমাকে বসাতে হবে। কিন্তু 400 কেজি ভর ঝুলালে কি বিকৃতি 30% হয় এটা বলছে কোথাও? না। সো এই কারণে আমরা কি করলাম, এই পীড়নটাকে বিকৃতির ফর্মে নিয়ে গেলাম। বা এই যে আমাদের F/A এটা সমান কি লেখা যায়, y × স্মল এল বাই ক্যাপিটাল এল, এটাও লিখতে পারতাম, সমস্যা ছিল না। F/A মানে কত, y × স্মল এল বাই ক্যাপিটাল এল। তো পীড়ন সমান সমান এটাকে বিকৃতির ফর্মেটে আমরা নিয়ে গেলাম। আর y এর মান তো দেওয়া আছে, এটা তো ফিক্সড, সকল ক্ষেত্রেই ফিক্সড। তাহলে এটার জন্য আমরা হিসাব করে বের করে ফেলবো কত আসে। সো 0.5 × 2 × 10⁹ × 0.3 স্কয়ার, এটা আসছে বিশাল একটা ভ্যালু। আচ্ছা 2 2 কাটাকাটি হয়ে গেল, তাহলে এখান থেকে আসছে 1 2 3 4 5 6 7 8। তাহলে 9 × 10⁸ 1 2 3 4 5 6 7, ও না 1 2 3 4 5 6 7, হ্যাঁ 10⁷। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি হচ্ছে এত জুল। ঠিক আছে, জুল পার মিটার কিউব। ডান। ঠিক আছে, আশা করি বুঝছো। ক্লিয়ার? পরের প্রবলেমে যাচ্ছি, ঘ নাম্বার। দৃশ্যকল্প 2-এ উদ্দীপকে উল্লেখিত বলের পরিবর্তনের পরিমাণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো আমরা একটু 2 নাম্বার দৃশ্যকল্পটা পড়ি। একটা স্টিল তারের উপরে 10 নিউটন বল প্রয়োগে তারের দৈর্ঘ্য বৃদ্ধি হয় 0.1 মিলিমিটার। বলের পরিবর্তন করার ফলে একই দৈর্ঘ্যের এবং দ্বিগুণ ব্যাসার্ধের অন্য একটা তারে সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। তাহলে বলছে বলের পরিবর্তন এর পরিমাণ কত সেটাই গাণিতিকভাবে ব্যাখ্যা করো। 2-এ উদ্দীপকে উল্লেখিত বলের পরিবর্তনের পরিমাণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো, তার মানে আমাদের প্রথমে যে ইনফরমেশন দেওয়া আছে সেটাকে আমি আগে একটু যদি লিখি। দেখো, এই একটা স্টিলের তার, এর উপরে আমরা 10 নিউটনের একটা বল প্রয়োগ করছি। এর ফলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে 0.1 × 10⁻³ মিটার। বলের পরিবর্তন করার ফলে একই দৈর্ঘ্যের, তার মানে আমাদের একটা এফ দেওয়া আছে 10 নিউটন, এটা প্রয়োগ করার ফলে দৈর্ঘ্য বৃদ্ধি হলো 0.1 × 10⁻³ বলের পরিবর্তন করার ফলে একই দৈর্ঘ্যের এবং দ্বিগুণ ব্যাসার্ধের অন্য একটা তারে সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। সো আমরা এখানে ধরে নিচ্ছি যেহেতু উপাদান সেম, এই কথাটা মানে উপাদান যে আলাদা এটা কোথাও বলে নাই, তার মানে আমরা ধরেই নিচ্ছি দুইটা তারের উপাদান একই রকম। অর্থাৎ স্টিলের তার নিয়ে শুরু করছিল, পরের যেই তারটা সেটাও আসলে স্টিলের, এটা আমরা বাই ডিফল্ট ধরে নিচ্ছি। কারণ যদি অন্য উপাদানের তার হতো তাহলে ডেফিনেটলি এখানে বলা থাকতো। সো বলের পরিবর্তন করার ফলে একই দৈর্ঘ্যের এবং দ্বিগুণ ব্যাসার্ধের অন্য একটা তার যেহেতু বলছে, যদি এখানে ভিন্ন উপাদান হইতো তাহলে ভিন্ন উপাদানটা মেনশন করে দিত। জাস্ট বলছে যে যেহেতু ব্যাসার্ধটা আলাদা, স্টিলের তার নিয়ে যেহেতু কাজ হচ্ছিল, তাহলে উপাদানটা সেম। তাহলে দেখো, অন্য একটা তারে সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, অর্থাৎ স্মল এল নাকি সেম হয় কিসের জন্য? আমরা একটু যদি দেখি যে এই এল সমান সমান স্মল এল সমান সমান কি লেখা যায়, এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই। তাহলে খেয়াল করো, প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি আর দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি নাকি সমান সমান ছিল। F1/F2 ইন্টু L1/L2 ইন্টু A2/A1 ইন্টু Y2/Y1। একই উপাদান বলে Y1 Y2 কাটাকাটি হয়ে গেল, একই উপাদান বলে এটা কাটাকাটি হয়ে গেল, একই দৈর্ঘ্য বলে কাটাকাটি হয়ে গেল, এবং আমাদের এইটাও তো আসলে 1, কারণ সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি যেহেতু ঘটেছে তাহলে এটাও হচ্ছে 1। F1/F2, প্রথমটা ছিল 10, পরেরটা হচ্ছে F2 ইন্টু A2/A1। তো খেয়াল করো, ব্যাসার্ধ হচ্ছে পরেরটার ব্যাসার্ধ হলো দ্বিগুণ, তার মানে 2r²
আর এখানে হচ্ছে আর স্কোয়ার। তাহলে এখানে কত আসবে? আমরা দেখতে পাচ্ছি F2 সমান সমান আসছে আর স্কোয়ার কাটাকাটি হয়ে গেলে 40 নিউটন। তার মানে দ্বিতীয় যেই তারটা আছে সেই তারের উপরে 40 নিউটন বল প্রয়োগ করলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধির সমান হয়। তাহলে বলের পরিবর্তনের পরিমাণ কত? সুতরাং বলের পরিবর্তন সমান সমান হচ্ছে 40 মাইনাস 10 সমান সমান 30 নিউটন। ডান? ঠিক আছে, দেখো ডান। পরের প্রবলেমে যাচ্ছি। এটা খুবই সুন্দর একটা প্রবলেম, চিটাগাং বোর্ড 2023 সালে আসা। দেখো কি বলছে। চিত্রে 1.5 মিটার আদি দৈর্ঘ্যের এ এবং বি দুইটা একই উপাদানের তার প্রযুক্ত বলের সাথে তার দুইটার দৈর্ঘ্য বৃদ্ধির লেখচিত্র উপরে প্রদর্শিত হয়েছে। এটা কিন্তু পীড়ন ভার্সেস বিকৃতির গ্রাফ না। একই উপাদানের পীড়ন ভার্সেস বিকৃতি হইলে কিন্তু ঢাল সেম হতো। একই উপাদানের তার যদি এটা পীড়ন ভার্সেস বিকৃতির গ্রাফ হতো তাহলে কি হতো? ঢাল, দুইটা সরলরেখার ঢাল সেম হতো। কিন্তু এখানে বলছে বল ভার্সেস দৈর্ঘ্য বৃদ্ধির গ্রাফ। তো আমাদেরকে বলছে এ তারের ব্যাসার্ধ বের করো। যে ডেটাগুলো দেওয়া আছে, চলো এ তারের জন্য যে গ্রাফ সেটার দিকে যদি তাকাই তাহলে দেখো এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি যখন 2 সেন্টিমিটার তখন এ তারের উপরে প্রযুক্ত বল হচ্ছে 15 নিউটন। ঠিক আছে, আদি দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার এবং ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে। এ তারের ব্যাসার্ধ বের করতে বলল। তাহলে দেখো তো এরিয়া সমান সমান কি লেখা যায়? তাহলে আমরা এখান থেকে পাই পাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 15 ইন্টু 1.5 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইন্টু স্মল এল হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2। তাহলে এখান থেকে পাই আর স্কোয়ার এরিয়াটা পাবো। ব্যাসার্ধ যদি বের করতে বলে ডেফিনেটলি আমরা কিন্তু সলভ করে ফেলতে পারবো, তাই তো? আর এর মান কত বের করে ফেলতে পারবো। একটু যদি হিসাব করি, (4.23 into 10 to the power -5) 4.23 into 10 to the power -5 মিটার। 4.23 into 10 to the power -5 মিটার। ডান। চলো পরের প্রবলেমে যাই। ঘ নাম্বার, আচ্ছা এটা 3 নাম্বার ছিল, 3 নাম্বার না 4 নাম্বার ছিল। গুড। এবার আসো, 10 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণে উভয় তারে কৃতকাজ সমান হবে কিনা তা গাণিতিকভাবে যাচাই করো। অর্থাৎ দুইটা তারে আমরা যদি 10 সেন্টিমিটার পর্যন্ত দুইটা তারের দৈর্ঘ্য বৃদ্ধি করি তাহলে কৃতকাজ কি আসলে সমান হবে কি না। তাহলে দেখো আমরা এখান থেকে কৃতকাজ সমান কি জানি। যেহেতু কৃতকাজের অনুপাত বের করতে বলেছে সেজন্য আগে কৃতকাজেই হাত দিলাম। কৃতকাজ সমান সমান ছিল হাফ ইন্টু এফ ইন্টু স্মল এল। খেয়াল করো এখানে কোন এফটা আমরা বসাই? দৈর্ঘ্য বৃদ্ধির জন্য এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যে বলটা দেওয়া হয়েছে সেই বলটা কিন্তু আমরা এখানে বসাই, তাই না? এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যেই বলটা দেওয়া লাগছে সেই বলটা কিন্তু আমরা এই এফ এর জায়গাতে বসাই, রাইট? তাহলে খেয়াল করো আমাকে যেটা বের করা লাগবে, এই গ্রাফে শুধুমাত্র দেওয়া আছে 2 সেন্টিমিটারের জন্য বল কত। 2 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি হলে এ তারের বল দেওয়া লাগে 15 নিউটন, বি তারে বল দেওয়া লাগে 7 নিউটন। এটা 2 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য বলগুলো দেওয়া।
কিন্তু আমাদের বের করতে হবে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য বল কত। তাহলে আমরা তো জানি F is proportional to L, ঠিক কি না? পীড়ন সমান সমান ইয়ংয়ের গুণাঙ্ক ইনটু বিকৃতি। একটা নির্দিষ্ট তারের যদি এরিয়া এবং লেংথ তো সেমই আছে, তাইলে ওয়াইও সেম, তাহলে যত বাহ্যিক বল দিব তার কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি তত বেশি পরিমাণে হতে থাকবে। এখান থেকে আমরা লিখতে পারি না F1/L1 সমান সমান F2/L2? তাহলে বলো তো, যখন তারের দৈর্ঘ্য ছিল 2 সেন্টিমিটার বৃদ্ধি, প্রথমে আমরা এ তারের জন্য হিসাব করি। হ্যাঁ, যখন তারের দৈর্ঘ্য বৃদ্ধি ছিল 2 সেন্টিমিটার, তখন এ তারে প্রযুক্ত বল ছিল 15। দৈর্ঘ্য বৃদ্ধি যখন 10 বানাতে চাই, তখন প্রযুক্ত বল কত বের করে ফেলবো, F2 এর মান কত বের করে ফেলবো। 5 15 75 নিউটন আসছে। এবার আসো বি তারের ক্ষেত্রে। বি তারের ক্ষেত্রে যখন দৈর্ঘ্য বৃদ্ধি 2 সেন্টিমিটার, তখন বল দেওয়া হয়েছে 7। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি যখন 10, তখন এফ এর মান কত, 5 7 35। সো বি তারের জন্য, এটা এ তারের জন্য, এটা হচ্ছে বি তারের জন্য, এটা হলো 35 নিউটন। ঠিক আছে, তাহলে এবার আসো কৃতকাজ যেহেতু বের করব, প্রথম তারের কৃতকাজ ডিভাইডেড বাই দ্বিতীয় তারের কৃতকাজ। প্রথম তারের কৃতকাজ হচ্ছে হাফ ইন্টু F1 ইন্টু স্মল L1, দ্বিতীয় তারের কৃতকাজ হচ্ছে হাফ ইন্টু F2 ইন্টু স্মল L2। তাহলে এখান থেকে দেখো হাফ ইন্টু স্মল F1 কত, বা এটা এ তার দেই, এটা হচ্ছে বি তার দেই, বি তার দেই। তাহলে দেখো এ তারের জন্য বল দিছিলাম 75 নিউটন 0.1 সেন্টিমিটার 1 মিটার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য, আর বি তারের ক্ষেত্রে আমরা বল প্রয়োগ করেছিলাম 35 নিউটন, এবং তখন আমাদের প্রসারণ হয়েছিল 0.1। তাহলে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে কৃতকাজ সমান 9। তাহলে W1 ইজ ইকুয়ালস টু 75/35 মানে কত হয়? আমরা যদি ওই অনুপাত থেকেও দেখি 15/7, তাই না? 5 15 5 5 7 35, 15/7। তাহলে 15/7 ইন্টু W2, তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে W1 বড়, W2 ছোট। তাহলে কৃতকাজ সমান 9। কৃতকাজ সমান 9। বুঝেছো সবাই? স্ট্যাটিক ইলেকট্রিসিটি ঈদের পরে কবে শুরু করব জানাই দিব। হোপফুলি 15 তারিখের পরে 20 তারিখের আগে, এরকম একটা সময় ইনশাল্লাহ শুরু করব। হ্যাঁ, চাইলে করতে পারো, সেকেন্ড পেপারে সেকেন্ড চ্যাপ্টার আগে, থার্ড চ্যাপ্টার আগে করতে পারো, কিন্তু আমরা আগে স্থির তড়িৎ থেকে শুরু করব। যাদের কলেজের জন্য প্রেশার আছে, তোমরা চাইলে আর্কাইভ থেকে করে ফেলতে পারো। ওকে, ডান। তাহলে আমরা ইনশাল্লাহ সিকিউ প্রবলেম যেগুলো আছে সেগুলা সলভ করে ফেলতে পারবো। এবার আসো, খুবই দারুণ একটা প্রবলেম এইটা। নিউটনীয় বলবিদ্যা এবং পদার্থের গাঠনিক ধর্মর দুইটা কনসেপ্টকে মার্চ করে একটা প্রশ্ন। এরকম টাইপের প্রশ্নগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য স্যারদের খুব পছন্দ। যেই টাইপের প্রশ্নগুলোর মধ্যে দেখা যায় 2টা 3টা চ্যাপ্টারের কনসেপ্টের মিল থাকে বা মার্জ করে ম্যাথ করতে হয়, সেই টাইপের প্রবলেমগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য একটু দেখে রাখবা, এবং এটা নিজের ধরো কনসেপ্ট লিঙ্ক করতেও অনেক হেল্প হয়। একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারের যে রিলেশন, ওই থিওরিটা এই থিওরিতে এসে লাগছে, এই জিনিসগুলা যত তুমি ডট কানেক্ট করতে পারবা, তত দেখবা জিনিসগুলা মনেও থাকে এবং অ্যাপ্লিকেশনও আরও বেটার করতে পারবা। দেখো কি বলছে, 3 কেজি এবং 5 কেজি ভরের 2টা ব্লক একটা ধাতব তারের সাথে একটা পুলির সাহায্যে ঝুলে আছে। সো এটা হচ্ছে একটা পুলি, এই পুলির দুই পাশে দেখো একটা 3 কেজি ভর ঝোলানো, একটা 5 কেজি ভর ঝোলানো। তারের ধাতুটার ব্রেকিং স্ট্রেস দেওয়া আছে 24/π × 10⁻² নিউটন পার মিটার স্কোয়ার। অর্থাৎ এইটা আমাদের ব্রেকিং স্ট্রেস বা অসহ পীড়ন দেওয়া। বলল তারের সর্বনিম্ন ব্যাসার্ধ কত।
এখন প্রশ্নটা এটুকু পড়ার পরে মাথায় হাত যে ভাই এখানে আবার সর্বনিম্ন ব্যাসার্ধের ব্যাপার কোত্থেকে আসলো। কিন্তু দেখো তুমি যদি একদম প্রশ্ন পড়ে ভাইয়া কোত্থেকে শুরু করবো এটা আমি বুঝতে পারছি না, তখন তুমি কি করবা, প্রশ্নটা আরেকবার পড়বা, পড়ার পরে ইনফরমেশনগুলো যা যা দেওয়া আছে সেইগুলো একটু সাইডে লেখো। ওই ইনফরমেশন যেগুলো গিভেন সেখান থেকেই দেখবা যে একটা ক্লু পেয়ে গেছো যে কোত্থেকে শুরু করবা। দেখো কি কি দেওয়া আছে, দুইটা ভর দেওয়া আছে। আমাদের একটা গুরুত্বপূর্ণ কি পয়েন্ট হচ্ছে এই যে দেখো ব্রেকিং স্ট্রেস দেওয়া, অর্থাৎ অসহপীড়ন দেওয়া। তাহলে অসহপীড়ন যেহেতু দেওয়া আছে, ব্রেকিং স্ট্রেস যেহেতু দেওয়া আছে, এইটার সূত্র কি ছিল? এটার সূত্র ছিল বল ডিভাইডেড বাই এরিয়া, ম্যাক্সিমাম ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। এখন বলো তো এরিয়াকে ভাঙলে কি লেখা যায়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে ভাঙলে কি লেখা যায়? পাই আর স্কয়ার লেখা যায়। সো খেয়াল করো আমাদের এই তারের উপরে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ টান বল কাজ করছে। এক পাশে যদি 3 কেজি ভর থাকে, এক পাশে যদি 5 কেজি ভর থাকে, তাহলে কিন্তু এই তারের যেই টান বল সেটা একটা নির্দিষ্ট টান বল কিন্তু আছে। এই টান বলের মানটা কত এটা আমরা নিউটনিয়ান মেকানিক্স থেকে কিন্তু জানি। কারো কি মনে আছে এই টান বলের মানটার সূত্র কি ছিল? আমরা ওই যে এটার জন্য একটা সমীকরণ বের করছিলাম, এটার জন্য একটা সমীকরণ বের করছিলাম, সেখান থেকে ত্বরণ বের হয়েছিল, ত্বরণের ভ্যালুটা বসানোর পরে কিন্তু একটা টান বলের ভ্যালুটা পাইছিলাম। ঠিক আছে, সো আমরা এখান থেকে দেখো টান বলের যে ফর্মুলা জানি, টি সমান সমান 2m1 m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই সূত্র কি মনে আছে কারোর? দেখো তো এই ফর্মুলা কি কারোর মনে আছে? আগে একটু জানাও এই ফর্মুলা কারো মনে আছে কিনা। যে দুই পাশে যখন এই যে পুলি সিস্টেম ছিল তখন কিন্তু আমরা এই তারের যে টান বল সেই টান বলের যে ফর্মুলাটা পাইছিলাম সেটা ছিল 2m1 m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা কোত্থেকে আসছে? এই যে আমরা 3 কেজি ভরের বস্তু, দেখো একটু মনে করাই নেই, এটা লেখা দরকার নেই কারণ এগুলো জানো তোমরা অলরেডি। যেমন ত্বরণটা কোন দিকে হবে? নিচের দিকে হবে, কারণ এটার ভর বেশি, এটার ভর কম। তাহলে এদিকে একটা এমজি কাজ করছে, এদিকে একটা টান বল কাজ করছে। একটা সমীকরণ লিখবা এম এ দিয়ে, যে এমজি মাইনাস টি সমান সমান এম এ। আর ওর জন্য কি হবে? ওর জন্য একটা 3 ইন্টু জি আর উপরে টি। ওর তো টি বড় কারণ উপরের দিকে ত্বরণ হচ্ছে, তাহলে টি মাইনাস এমজি সমান সমান 3 ইন্টু এ। এখান থেকে আমরা দুইটা সমীকরণকে যদি যোগ করি তাহলে এই টি টি কাটাকাটি হয়ে একটা ত্বরণের সমীকরণ পাই। ত্বরণের সমীকরণ যে কোনো একটা সমীকরণে বসালে আমরা কিন্তু টি এর সমীকরণ পাই। সো একটু রিভিউ করো, আমরা এখান থেকে টি এর যে সমীকরণটা পাই, সেই টান বলে যে সমীকরণটা পাই, এটা হচ্ছে এটা। এখন বলো তো এইখানে কি ভরগুলা যেহেতু ফিক্সড, টান বলটার কি কোনো পরিবর্তন ঘটা সম্ভব? যেহেতু এখানে ভর দুইটা ফিক্সড, টান বলটা দেখো ভরের উপরে ডিপেন্ড করছে, তাহলে এই টান বলের মানটাও কিন্তু ফিক্সড। এবং এই টান বলটাই কোথায় বসবে? এই এফ এর জায়গায় সেই টান বলটাই কিন্তু বসবে। তাহলে খেয়াল করো পি ব্রেকিং সমান সমান ওই টান বল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। এইবার আমাদেরকে বলছে যদি এইরকম সিস্টেমটা স্টেবল থাকে তাহলে এই তারের এই যে তারটা সেই তারের সর্বনিম্ন ব্যাসার্ধ কত? তুমি খেয়াল করো যদি টান অনেক বেশি হইতো তাহলে কি হতো? ছিঁড়ে যেত না, এটা এই লোড হয়তো ক্যারি করতে পারতো না। মনে করো খুব পাতলা চিকন একটা সুতা দিয়ে ঝুলাই রাখছো, ঝুলানোর পরে কি হবে? ঠাস করে সুতাটা ছিঁড়ে যাবে। তো আমাদেরকে বলছে যে না, সুতা ছিঁড়তে পারবে না। বলতো মোটা তার যদি হয় তাহলে কি সহজে ছিঁড়বে? ছিঁড়বে না। কিন্তু যত চিকন তার বানাবো, অর্থাৎ তারের ব্যাসার্ধ যত কমাবো, কমাতে 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 একটা সময় কি হবে? দেখা যাবে দড়িটা ঠাস করে ছিঁড়ে গেছে। কারণ যদি আমি ব্যাসার্ধটা কমাতে থাকি তাহলে কিন্তু তার যে সর্বোচ্চ লোড ক্যারি করার ক্ষমতা সেটা কিন্তু কমতে থাকে। তাহলে দেখা যাবে যদি আমি ব্যাসার্ধ কমাতে থাকি তখন কিন্তু একটা সময় ঠাস করে ছিঁড়ে যাবে, কিন্তু আমরা এটা চাই না। সো এটাই আমাদেরকে বের করতে হবে যে সর্বনিম্ন ব্যাসার্ধটা কত হতে পারে। তুমি যদি এবার সমীকরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এই স্ট্রেসটা কিন্তু তার ম্যাক্সিমাম এতখানি, তার মানে তারটা কিন্তু ম্যাক্সিমাম এতখানি স্ট্রেস সহ্য করতে পারবে। আমাদের টিটা তো এখানে ফিক্সড, তাইলে আর এর মানটা মিনিমাম কত হইলে এটা সাম্যাবস্থায় থাকবে সেটাই আমাদেরকে জিজ্ঞেস করছে।
বুঝতে পারছো? সো এইটা তো ম্যাক্সিমাম স্ট্রেস, তাহলে এটা ম্যাক্সিমাম কখন হবে? যখন এটা মিনিমাম হবে। ঠিক আছে, সো তাহলে আমরা এখান থেকে আর এর ভ্যালু যেটা সেটা বের করতে পারবো, যে সর্বনিম্ন আর মিনিমামটা কত। সো টি যেহেতু ফিক্সড, এটা আর মিনিমাম কত হতে পারে, মিনিমাম আর কত হতে পারবে সেটা আমরা বের করব। তাহলে অসহপীড়ন দেওয়া আছে হচ্ছে 24 ডিভাইডেড বাই পাই ইন্টু 10 স্কোয়ার ইজ ইকুয়ালস টু, টানের মান হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 9, ও জি ধরে নিতে বলছে 10, ডিভাইডেড বাই 3 প্লাস 5 ডিভাইডেড বাই পাই ইন্টু আর মিনিমাম স্কোয়ার। তাহলে এখান থেকে আর মিনিমাম কত বের করে ফেলবা, পারবা না? বুঝেছ? আশা করি পারবা, জাস্ট সহজ হিসাব। সব কিছুই দেখো পাইও কাটাকাটি হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি আর মিনিমামের ভ্যালু কত এটা বের করলেই হয়ে যাবে। সো আমরা যদি এই মিনিমামের ভ্যালু থেকে কম পরিমাণ আরও ছোট একটা ব্যাসার্ধের তার নেই, তখন বলো তো কী হবে? আরও এর থেকেও যদি আরও ছোট ব্যাসার্ধের কোনো একটা তার নেই, তাহলে পীড়নটা কি বেড়ে যাবে না? অসহ পীড়নের থেকে যদি পীড়ন বেশি হয়ে যায়, তাহলে কি তার আর অক্ষত থাকবে? থাকবে না। কিন্তু বলতো, যদি আমরা আর মিনিমাম যেটা পাইছি তার থেকে যদি বেশি ব্যাসার্ধের তার নেই, মোটা তার নেই, তাহলে বলতো পীড়নটা কি কমে যাবে না? সো তার মানে তারটা কিন্তু স্টেবল থাকবে, কারণ তার ম্যাক্সিমাম সহ্য করতে পারে অসহপীড়ন পর্যন্ত, কিন্তু যখন ব্যাসার্ধ বাড়ায় দিচ্ছি তখন অসহপীড়নের থেকে কম পীড়ন কাজ করছে ওই তারের উপরে। সো এটা তো সে বহন করতেই পারবে। আশা করি বুঝছো। ঠিক আছে, গেল। এটা কত নাম্বার প্রবলেম ছিল? এটা হচ্ছে 5 নাম্বার প্রবলেম ছিল। 5 নাম্বার প্রবলেম ডান। পরের প্রবলেমে যাই। এটাও দারুণ একটা প্রবলেম। দেখো, এটা 6 নাম্বার প্রবলেম। 6 নাম্বার প্রবলেম দেখো কি বলছে। আমাদের দুইটা তার দেওয়া আছে, দেখো এ তার দেওয়া এবং বি তার দেওয়া। দুইটা তারের ইয়ংয়ের গুণাঙ্ক যে আলাদা আলাদা সেগুলো আমাদেরকে বলে দিছে। তার দুইটার দৈর্ঘ্য পরস্পর সমান বলা আছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যথাক্রমে কত কত সেটাও দেওয়া আছে। দুইটা তারের সাহায্যে 1.05 মিটার দৈর্ঘ্যের একটা ভরহীন রড ঝুলানো আছে ছবির মতন। সো আমাদের দুইটা তার হলো এ আর বি, এটার সাহায্যে এত মিটার দৈর্ঘ্যের একটা ভরহীন রড, এই রডের কোনো ভর নাই, ঝুলানো আছে। এম ভরের একটা বস্তুকে কোথায় রাখলে? এরকম প্রশ্নটা এনডিসির কোন একটা কুইজে আসছিল। দেখো, এম ভরের কোনো একটা বস্তুকে আমাদেরকে বলছে যে এম ভরের একটা বস্তুকে কোথায় রাখলে, কোথায় এম ভরের বস্তুকে রাখলে দুইটা তারের বিকৃতি সমান হবে। ভাইয়া বলো তো, খুব স্বাভাবিকভাবে দুইটা তারের বিকৃতি সমান, বলো তো যদি আমরা ভরটাকে মাঝখানে রাখি তাহলে কি দুইটা তারের উপরে কি একই পরিমাণ ইফেক্ট পড়বে না? এখন দৈর্ঘ্য বৃদ্ধির ব্যাপারটা তো ডিপেন্ড করে ইয়ংয়ের গুণাঙ্কের উপরে, সেটা আলাদা। কিন্তু দেখো, আমরা এখানে এই ভরটাকে যত এখানে কাছে নিব তত বলতো এই এ তারের উপরে কি একটু বেশি টান বল কাজ করবে না? এবং যত আমরা এটাকে বি এর কাছে নিব তত কি বি তারে প্রযুক্ত বলটা বেশি হবে না? এইটা কি তোমরা বুঝতে পারছো? যদি এটাকে আমি মাঝখানে রাখি, একদম মাঝখানে রাখি, তাহলে কিন্তু দুইটা তারের উপর সমানভাবে দুইটা বল ভাগ হয়ে যাবে। কিন্তু যদি আমি এটাকে এদিকে সরাই দিই তখন কিন্তু এই এ তারটাকে বেশি বহন করতে হবে বি তারের তুলনায়, তাই না? তাহলে দেখো, এইখানে আমরা বললো দুইটা তারের বিকৃতি কখন সমান হবে? যখন তুমি এই এম ভরটাকে এখানে রাখছো, মনে করলাম এই ভরটা হচ্ছে এম, এই যে এম ভরটাকে মনে করলাম এখানেই রাখছো, যাও এই যে এম ভরটাকে এখানে রাখছো। সো এম ভরটাকে যদি এখানে রাখো, এ তার থেকে এটার দূরত্ব মনে করলাম এক্স, এবং বি তার থেকে এটার দূরত্ব মনে করলাম 1.05 মাইনাস এক্স। ঠিক আছে, 1.05 মাইনাস এক্স। সিস্টেমটা যেহেতু সাম্যাবস্থায় আছে, সিস্টেম যেহেতু সাম্যাবস্থায় আছে,
সিস্টেম যেহেতু সাম্যাবস্থায় আছে, তাহলে ভাইয়া বলো তো এর উপরে প্রযুক্ত যে নেট ফোর্স সেটাও হবে 0 এবং প্রযুক্ত যে নেট টর্ক সেটাও কি হবে? 0 হবে। বস্তু যদি সাম্যাবস্থায় থাকে, একদম স্থির হয়ে আছে, তাহলে কিন্তু নেট ফোর্স তো শূন্য এবং এর উপরে বাহ্যিক টর্কও কিন্তু শূন্য। সো যদি এরকম হয়, তার নেট বল শূন্য কিন্তু একটা টর্ক কাজ করছে, তাহলে কিন্তু বস্তুটা ঘুরতে থাকবে। কিন্তু এখানে কি বস্তু ঘুরছে? না। বস্তু কি গতিশীল? না। সো এই কারণে এফ নেটও শূন্য, টাউ নেটও কিন্তু শূন্য। এখন আমরা যদি এই বস্তুটার উপরে টোটাল যে পরিমাণ টান বল কাজ করছে, দেখো এ তার কিন্তু এই বস্তুটাকে উপরের দিকে একটা টি এ পরিমাণ বল দিচ্ছে এবং বি তার কিন্তু এই বস্তুটার উপরে একটা টিবি পরিমাণ বল দিচ্ছে। তুমি খেয়াল করো, এই দুইটা বল কার উপরে কাজ করছে? টিএ এবং টিবি কার উপরে কাজ করছে? এটা কাজ করছে এই রডটার উপরে। এই রডটার উপরে কিন্তু টিএ এবং টিবি বলটা কাজ করছে, ঠিক আছে? এবং এমজি বলটা কার উপর কাজ করছে? এমজি বলটা কাজ করছে কিন্তু এর উপরে, এই পয়েন্টে এমজি বলটা কাজ করছে। এখন এই রডটার উপরে কিন্তু তাহলে টোটাল 3টা ফোর্স। একটা হচ্ছে এই তারটা বস্তুটাকে টিএ বল দিচ্ছে, এই তারটা বস্তুটাকে টিবি বল দিচ্ছে, আর এমজি বস্তুটাকে, মানে এই এম ভর বস্তুটাকে এমজি বলে নিচের দিকে টানছে। তাহলে এখন আমরা যদি নেট টর্ক চিন্তা করি, নেট টর্ক তো বস্তুর উপর শূন্য। নেট টর্ক মানে বলতো, এইখানে বলতো আমরা মনে করলাম এইটা হলো আমাদের অক্ষ, এই পয়েন্টটাকে আমরা অক্ষ হিসাবে চিন্তা করলাম। এটা তো না, আসলে এই পয়েন্টটাকে আমরা অক্ষ হিসাবে চিন্তা করলাম। তাহলে বলতো এই যে টান বলটা, সেই টান বলটা রডটাকে ক্লকওয়াইজ ঘোরাতে চায় না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে চায়? বলতো এই অক্ষ, আমরা যদি এইরকম একটা অক্ষ চিন্তা করি, তাহলে এই টান বলটা এই বস্তুটা, অক্ষ বলতে কি যার সাপেক্ষে বস্তু ঘুরতেছে, মনে করো এই জায়গায় আমি হলো একটা পেরেক মেরে রাখছি। সো তাহলে যদি এটা ঘুরতে থাকে, তাহলে এই টিএ বলটা বস্তুটাকে কি ক্লকওয়াইজ ঘোরাবে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে? গুড, ক্লকওয়াইজ ঘোরাবে। আবার বলো তো টিবি যেটা, সেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে চাইবে? তাহলে দুইটা টর্কের ডিরেকশন কিন্তু দুইটা ভিন্ন দিকে, তাই আমরা লিখতে পারি টিএ মাইনাস টিবি সমান সমান 0, টাউ এ মাইনাস টাউ বি সমান সমান 0। অর্থাৎ টাউ এ ইজ ইকুয়ালস টু টাউ বি, ঠিক আছে? টাউ এ সমান সমান টাউ বি। এখন দেখো এই বলটার কারণে এটাকে অক্ষ ধরলে যে টর্কটা তৈরি হয়, টর্কের মান কত? টি এ ইন্টু এক্স না? এবং এই টান বলের জন্য যে টর্ক তৈরি হয়, সেই টর্কের মান এই অক্ষের সাপেক্ষে কত? টিবি ইন্টু 1.05 মাইনাস এক্স। খেয়াল করো টর্ক কিন্তু আমাদের ওই যে এফ ক্রস আর বা আর ক্রস এফ, তো আমাদের এখানে ব্যাসার্ধ ভেক্টর যেটা আর প্রযুক্ত বল যেটা পরস্পর 90 ডিগ্রি কোণ করে আছে, তো সাইন 90 মান কত? 1। সো এই কারণে এখানে আর ওই অত ডিটেলসে লিখলাম না, এটা বুঝে নাও যে সাইন 90 এটাও 1, এর পাশেও সাইন 90 1। তাহলে আমরা কিন্তু ভেক্টরটাকে স্কেলার, মানে ভেক্টর গুণ ছিল এটা, মানে টাউটাকে যখন আমরা ব্যাসার্ধ ভেক্টর ইনটু ফোর্স করব, তখন তো এটা ভেক্টর ফরম্যাটে লিখলে সাইনটা আসবে। সো সাইন 90 কিন্তু দুই পাশ থেকে কাটাকাটি হয়ে গেছে, ঠিক আছে? এবং দুইটার ডিরেকশনটা আলাদা আলাদা দিকে, এই জন্যই কিন্তু আমরা সামনে মাইনাস রাখছিলাম। এবার দেখো যে টান বল টি এ ডিভাইডেড বাই টি বি, এটা সমান সমান কি লেখা যায়? 1.05 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে? এখন আমাদেরকে বের করতে বলছে এমন জায়গায় বস্তুটাকে রাখো যাতে করে তারের বিকৃতি সমান হয়। বলো তো তারের বিকৃতি সমান করতে হলে, বিকৃতি সমান করতে হলে, বিকৃতি সমান হলে
স্মল এল বাই ক্যাপিটাল এল অফ এ সমান সমান স্মল এল বাই ক্যাপিটাল এল অফ বি হতে হবে। বিকৃতি সমান আমরা কি লিখতে পারি? বল বাই ক্ষেত্রফল ইন্টু ওয়াই অফ এ সমান সমান বল বাই ক্ষেত্রফল ইন্টু ওয়াই ইন্টু বি। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের যেহেতু তার দুইটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আলাদা ছিল, হ্যাঁ ইয়ং এর গুণাঙ্ক আলাদা ছিল, এই এফ এর জায়গায় কিন্তু টি এ ডিভাইডেড বাই টি বি লিখতে পারবো, কারণ এই এফটাই কিন্তু আমাদের টি এ আর এখানের এফটাই কিন্তু আমাদের আসলে টি বি। ঠিক আছে, তাহলে টি এ বাই টি বি এটার সমান সমান, এটার অনুপাত তো আমরা জানি, টি এ বাই টি বি এটার ভ্যালু আসলে কত হচ্ছে, এরিয়া অফ এ ডিভাইডেড বাই এরিয়া অফ বি সমান সমান সরি ইন্টু ইয়ং এর গুণাঙ্ক এ ডিভাইডেড বাই ইয়ং এর গুণাঙ্ক অফ বি। তাহলে দেখো টি এ বাই টি বি মানে হচ্ছে 1.05 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স সমান সমান এরিয়া অফ এ কত ছিল, প্রথম তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল 1, দ্বিতীয় তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল 2 মিলিমিটার স্কোয়ার, যেহেতু এটা কাটাকাটি হয়ে গেল 10⁻⁻6 কাটাকাটি হয়ে গেল, ইন্টু ওয়াই এ বাই ওয়াই বি, ওয়াই এর মান হচ্ছে 2, এটা 7, তাহলে 2/7। তাহলে এখান থেকে আমরা কিন্তু এক্স এর মান কত বের করে ফেলতে পারবো, এক্স এর মান কত বের করে ফেলতে পারবো। দেখো বুঝেছো কিনা, এক্স এর মান কত বের করে ফেলতে পারবো। সো এখান থেকে এক্স এর মান যেটা আসবে ওই দূরত্বে যদি আমরা বস্তুটাকে রাখি তাহলে কিন্তু দুইটা তারেরই বিকৃতি সমান সমান হবে। এটার ভ্যালু 0.91875 এরকম টাইপের কিছু একটা আসে, মিলাই নিও, 0.918 টাইপের কিছু একটা আসে, 918 মিটার এরকম টাইপের কিছু একটা আসে, অর্থাৎ বি তারের দিকে কিন্তু বেশি সরায় রাখতে হবে। এটাই স্বাভাবিক, কারণ বি তারের কিন্তু খেয়াল করে দেখো তার ইয়ং এর গুণাঙ্ক বেশি, তাহলে সেটাকে কিন্তু বিকৃত করতে বেশি কষ্ট হবে, বেশি বল প্রয়োগ করা লাগবে। তাহলে স্বাভাবিকভাবেই যখন এইখানে আমাদের এই ব্লকটাকে ডান দিকে তুমি সরাবা, ডান দিকে যখন সরাবা তখন তো এর ওপর চাপটা বেশি পড়বে, তখন এটা বিকৃতি যা হবে ওর ওপরে কম চাপে কিন্তু সেরকম বিকৃতি আসলে পাওয়া যাবে। ঠিক আছে, এই জন্য এই যত পারা যায় ডান দিকে রাখলে বিকৃতিটা সমান হতে পারবে। ঠিক আছে, ডান। চলো তাহলে পরের প্রশ্ন চলে যাই। দুইটা তারে সমান পীড়ন উৎপন্ন হবে কখন? দুইটা তারে সমান পীড়ন উৎপন্ন হবে কখন? দেখো যখন পীড়ন সমান, কোন জায়গাতে রাখলে, বলছে যে কোন জায়গাতে রাখলে দুইটা তারে পীড়ন সমান হবে। সো পীড়ন সমান হলে, পীড়ন সমান হলে এই যে টি এ ডিভাইডেড বাই এরিয়া অফ এ সমান সমান টি বি ডিভাইডেড বাই এরিয়া অফ বি হবে না তখন? তাহলে দেখো টি এ বাই টি বি এটা সমান সমান হচ্ছে এরিয়া অফ এ ডিভাইডেড বাই এরিয়া অফ বি। সো টি এ বাই টি বি মানে হচ্ছে 1.05 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই 7। বুঝছো আশা করি? ও সরি 7 কেন, এরিয়া 1 হলো 1 আর 2, তাহলে 1/2। তাহলে এখান থেকে এক্স এর মান কত বের করে ফেলবা। এখানে এক্স এর মান কত আসে, এখানে দেখো হিসাব করে এক্স এর মান 0.7 মিটার টাইপের কিছু একটা আসে, 0.7 মিটার টাইপের কিছু একটা আসে। হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু সুন্দর একটা প্রবলেম। ওকে, সো তাইলে দেখো আমরা এখানে এই এম ভরের ব্লকটাকে এমন একটা জায়গায় এখানে আমরা প্লেস করব যাতে করে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে যদি পীড়ন সমান রাখতে হয় তার মানে তো f1/a1 f2/a2 এটা সমান হইতে হবে। এখন দেখো দুইটা তারের মধ্যে কোনটার এরিয়া বড়, এটার এরিয়া বড় না, অর্থাৎ এটা মোটা তার, এটার তার মোটা। তাহলে যদি সমান পীড়ন তৈরি করতে চাও, পীড়ন মানে তো f/a, তাহলে যার এরিয়া বেশি তার উপরে প্রযুক্ত বলটাও বেশি তাকে নেওয়া লাগবে না, তার উপরে প্রযুক্ত বলটা বেশি নেওয়া লাগবে। তো তাহলে কিন্তু এই ব্লকটাকে যত এইদিকে সরাবা তত কিন্তু এই বলটা বেশি হতে হবে। সো এটা যত বেশি হবে তত যেহেতু এরিয়া বড় তাহলে f/a দুইটাই বড়, তাহলে অনুপাত যা হবে
এটা এখান থেকে ভরটা দূরে থাকার কারণে এই তারের উপর এফ কম হবে, আর ওর এরিয়াও যেহেতু কম, সো অনুপাত এটারও যা এটারও তা সেম হবে। তার মানে এটাও কিন্তু রিজনেবল একটা রেজাল্ট যে হ্যাঁ এর থেকে অনেক দূরে থাকবে, বি এর কাছাকাছি থাকবে। ঠিক আছে, ওকে, ডান ডানা ডান ডান। অফলাইনে ইয়াতে না অফলাইনে ফার্মগেটে না, মোহাম্মদপুরে পড়ে খালি। সেকেন্ড ইয়ার শুরু হয়ে গেছে, আর একটা ব্যাচ শুরু করবো ইনশাল্লাহ ঈদের পরে। ডান। দেখো এটাও খুবই খুবই সুন্দর একটা প্রবলেম, এটাও খুব সুন্দর একটা প্রবলেম। 7 নাম্বার প্রবলেম, 7 নাম্বার প্রবলেম। দেখো কি বলছে, একটা এম কেজি ভরের বস্তু, একটা এম কেজি ভরের বস্তু একটা 2 মিটার লম্বা এবং 1 মিলিমিটার ব্যাসার্ধের স্টিলের তারের সাথে ঝুলছে। তারের দৈর্ঘ্য প্রসারণের পরিমাণ 4 মিলিমিটার। এবার পুরা সিস্টেমকে একটা তরলের মধ্যে ডুবানো হলো, যার ঘনত্ব 2000 কেজি পার মিটার কিউব, এবং এম কেজি ভরের বস্তুটার ঘনত্ব 8000 কেজি পার মিটার কিউব। এবার তারের প্রসারণের নতুন পরিমাণ কত হবে? সো আমাদের দুইটা বস্তুর ঘনত্ব দেওয়া আছে, যেই বস্তুটা তারের সাথে ঝুলাইছি সেই বস্তুর ঘনত্ব দেওয়া, এবং যখন আমরা ওই পুরা সিস্টেমটাকে তরলের মধ্যে নিয়ে যাব সেই তরলের ঘনত্বটাও আমাদের দেওয়া আছে। আমাদেরকে বের করতে বলছে যখন সিস্টেমটাকে আমরা তরলের মধ্যে নিয়ে যাব তখন তারের প্রসারণের নতুন পরিমাণ কত হবে, তারের প্রসারণের নতুন পরিমাণ তখন কত হবে। সো খেয়াল করো, প্রথম প্রশ্ন আমরা আগে দেখি যে আচ্ছা প্রসারণের পরিমাণ দেওয়া আছে 4 মিলিমিটার, ভেরি গুড। এম কেজি ভরের বস্তু, 2 মিটার লম্বা, তারের ব্যাসার্ধ দেওয়া আছে, ঠিক আছে। আসো আমরা পুরা সিস্টেমটাকে ভাইয়া যখন আমরা নিয়ে গেছি হচ্ছে তরলের মধ্যে, পুরা সিস্টেমটাকে ওই যে ভর সহ, এম ভর সহ যখন আমরা এটাকে তরলের মধ্যে নিয়ে গেলাম, পুরাটা মনে করো তরলের মধ্যে আমরা ডুবাইছি, তাহলে কি হবে বলতো? ফাঁকা অবস্থাতে যে পরিমাণ টানবল কাজ করত, এখন তরলের মধ্যে কি টানবল একই পরিমাণ কাজ করবে না কিছুটা কম কাজ করবে? যখন এটা বাতাসে আসে তখন কিন্তু পুরাপুরি এমজি বল এই তারের উপরে কাজ করত, কিন্তু যখন আমরা এটাকে একটা লিকুইডের মধ্যে রাখলাম তখন কিন্তু এই পানি কি করবে? একটা বয়েন্সি ফোর্স উপরের দিকে এর উপর দিবে না, একটা প্লবতা বলের উপরে কাজ করবে না? সো যখন প্লবতা বল এর উপরে কাজ করবে তখন কিন্তু এই তারের উপরে প্রযুক্ত টানবলটাও কমে যাবে। টানবল কমে গেলে এটার দৈর্ঘ্য বেশি ছিল, এটার দৈর্ঘ্য বৃদ্ধি কিন্তু কমে যাবে। সো নতুন তারের প্রসারণের যে পরিমাণটা সেটা কমে যাবে, এটা আমরা বুঝলাম। কত কমবে এটাই হচ্ছে আমাদেরকে বের করা লাগবে। তো খেয়াল করো, আমরা দেখি প্লবতা বল সমান কি ছিল। যেহেতু প্লবতা বল পরিমাণ ফোর্স ওর উপরে কম কাজ করবে, তাহলে প্লবতা বল সমান সমান ছিল বস্তুর সম আয়তন পানির ওজন, মনে আছে? বস্তুর সম আয়তন, পানি তো না, তরলের ওজন, তরলের ওজন। যেহেতু সম্পূর্ণ বস্তুটাকে আমরা নিমজ্জিত করেছিলাম, তাহলে দেখো সম্পূর্ণ বস্তুর যে আয়তন সেই আয়তনটা মনে করলাম ভি, এবং এই ভি কে যদি আমরা রো দিয়ে গুণ দেই, রো ওয়াটার দিয়ে গুণ দেই, তাহলে কিন্তু আমরা সম আয়তন পানির ভর পেলাম, আর জি দিয়ে গুণ করলে আমরা সম আয়তন পানির ওজন পেলাম বা সম আয়তন তরলের ওজন পেলাম। এটা ওয়াটার না, লিকুইড দিলাম, লিকুইড। সো ভি রো এল জি এটা হচ্ছে বস্তুর সম আয়তন তরলের ওজন। বুঝছো আশা করি, যে যখন আমরা তরলের মধ্যে বস্তুটাকে ডুবাই রাখলাম তখন কিন্তু বস্তুর উপরে যে প্লবতা বলটা কাজ করবে, উপরের দিকে যে প্লবতা বল কাজ করবে, সে প্লবতা বল সমান ছিল বস্তুর সম আয়তন তরলের ওজন। তাহলে বস্তুর আয়তন ভি, তাহলে আমরা জানি ঘনত্ব সমান সমান কি এম বাই ভি না? তো যার ঘনত্ব তার ভর কিন্তু বের হয়, যার ঘনত্ব এটা, যেমন এম সমান সমান রো ভি। সো এখানে তুমি যার ঘনত্বকে আয়তন দিয়ে গুণ করবা, এখানে কিন্তু সেই আয়তনের বস্তুর ভর বের হবে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম, দেখো বস্তুর সম আয়তন হচ্ছে ভি, তাহলে বস্তুর সম আয়তন জুড়ে যদি তরল থাকে সেই তরলের ভর কত? এম সমান রো ইন্টু ভি। তাহলে এখানে যেহেতু তরলের ভর বের করছি তাই তরলের ঘনত্ব দিয়ে গুণ দিব, এটা হলো তরলের ভর ইন্টু জি, মানে তরলের ওজন আমরা পেয়ে গেলাম।
তাহলে এই পরিমাণ বল ভাইয়া কোন দিকে কাজ করবে? তাহলে বস্তুর উপরে পানিতে, তরলে নেট বল কত? তরলে এফ নেট কত কাজ করবে? mg মাইনাস ভি রো এল জি। বলতো বস্তুর ভর তো দেওয়া নাই, কিন্তু বস্তুর ঘনত্ব দেওয়া আছে, অবজেক্টের ঘনত্ব দেওয়া আছে। ভালো কথা। তাহলে আমরা দেখি এখান থেকে বস্তুর যে আয়তনটা, বস্তুর যে আয়তন, সেই আয়তন এর সাথে আমরা রো অফ অবজেক্ট কত ছিল? বস্তুর ঘনত্ব ছিল 8000 আর এর ঘনত্ব ছিল 2000 ইন্টু হচ্ছে জি। আচ্ছা, এখন ঝামেলা হচ্ছে, দেখো আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু এই বস্তুর একটা ভর দেওয়া আছে এম, বস্তুর ভরটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, কিন্তু বস্তুর ভরটা দেওয়া আছে হচ্ছে এম, আমাদেরকে বস্তুর আয়তন দেওয়া আছে নাই। সো যেহেতু বস্তুর আয়তন দেওয়া নাই, আমাদের এখানে কিন্তু চেষ্টা করতে হবে এই ভিটাকে সরানোর। কেন ভিটাকে সরাবো দেখো, বুঝছো কিনা? যেই প্রশ্নে, যেই ডেটাটা আমাদের প্রশ্নে কোথাও দেওয়া নাই, সেই ডেটাটা কিন্তু আমি ম্যাথের মধ্যে চেষ্টা করবো সবসময় সরাতে। এটা কখনো রাখা যাবে না, অ্যান্সারে তো রাখা যাবেই না। এবং আমাদের ক্লু হচ্ছে সবসময় মনে রাখবা, যখন স্টেপ ভুলে যাবা এরপরে কোন স্টেপ খেয়াল রাখবা সবসময়, যেই ভ্যালুটা আমরা ধরে নিছি প্রশ্ন সলভ করার জন্য, যে ভ্যালুটা ধরে নিছি অ্যাট দ্য এন্ড কিন্তু আমরা চেষ্টা করি সেই ভ্যালুটাকে, মানে সেই মানটাকে সরায় দেওয়ার। কারণ এটাকে না সরালে উত্তরে তো আমি আননোন একটা ভ্যালু রাখতে পারবো না কখনো, তাই না? তাহলে ভিটাকে সরাতে হবে। এখন ভি কে কিভাবে সরাবো? আমরা জানি বস্তুর কি দেওয়া, ভর দেওয়া, বস্তুর ভর এম সমান সমান রো ইন্টু ভি। তাহলে ভি সমান সমান কি লেখা যাবে? এম বাই রো। সো আমাদের কিন্তু বস্তুর ভর প্রশ্নে দেওয়া আছে, তাহলে ভি এর জায়গায় আমরা লিখতে পারি এম ডিভাইডেড বাই রো হচ্ছে 8000 ইন্টু 8 থেকে 2 বাদ দিলে 6000 ইন্টু হচ্ছে জি। তাহলে দেখো আমাদের যেই এফ নেট, তার উপরে যে এফ নেট বলটা কাজ করছে সেটার মান হচ্ছে 6/8 মানে কত ভাইয়া? 3/4 নাকি? 3 দুগুণ, হ্যাঁ 3/4 mg, 3/4 mg। এই পরিমাণ বল পানির মধ্যে বা তরলের মধ্যে এই পরিমাণ বল কাজ করবে। তাহলে খেয়াল করো আমরা কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তরলের মধ্যে, এটা যদি বের করতে চাই, এফ নেট ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই। বলতো যখন বাতাসে পুরা সিস্টেমটা ছিল তখন আমাদের বাতাসে কতখানি বল কাজ করত? বাতাসে বল কাজ করতো এমজি ইন্টু এল ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই। বলতো এই জিনিসটাই কি আমাদের ওই 4 মিলিমিটার ছিল না? এই জিনিসটাই কি আমাদের 4 মিলিমিটার ছিল না? কিন্তু এখন কি আমাদের প্রযুক্ত বল আর এমজি আছে? না, এখন প্রযুক্ত বল খেয়াল করো 3/4 mg। তাহলে এখানে আমরা কিন্তু একটা 3/4 mg বসাবো। সো এই পুরা পার্টটা কিন্তু দেখো এই যে সবুজ কালি দিয়ে লিখছি, এটা আগের বাতাসে থাকার জন্য বাতাসে এমজি বল প্রয়োগ করলে যেই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হতো এটা হচ্ছে সেটা। আর এর সাথে আমরা জাস্ট 3/4 যদি গুণ দিয়ে দেই, কারণ এখন আগের যে পরিমাণ বল দিতাম তার 3/4 অংশ বল বা 4/3 ভাগ বল এখন অ্যাপ্লাই করছি, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি নতুনটা হবে কত? 3 মিলিমিটার। সো তরলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে 3 মিলিমিটার। দেখো ভাইয়া বুঝেছো কিনা? দেখো বুঝতে পেরেছো? ঠিক আছে, গুড। সো তাহলে এটা মাথায় রেখো, যখন আমাদের বাতাসে যে পরিমাণ টান বলটা কাজ করছিল, কারণ সেখানে শুধুমাত্র এমজি বল, বস্তু এম ভরের একটা বস্তু এমজি বলে টান দেওয়ার কারণে এর দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, কিন্তু যখন আমরা এখানে তরলের মধ্যে এই বস্তুটাকে রাখলাম তখন এই বস্তুর উপরে কিন্তু একটা প্লবতা বল কাজ করছে। সো এটা যদি এরকম হয়, ধরো তুমি একটা স্কুল ব্যাগ কাঁধে নিয়ে আসো, তোমার কাঁধের উপরে যেই বলটা কাজ করবে, যদি তোমার কোনো বন্ধু পিছন থেকে এসে নিয়ে ব্যাগটাকে একটু আলগা করে ধরে, তখন কি এখানে চাপটা কম কাজ করবে না? টান বলটা একটু, মানে আমাদের কাঁধের উপরে তখন একটু কম পরিমাণ বল কাজ করবে না? সো এখানেও তাই,
যে যখন উপর দিকে প্লবতা বল কাজ করছে তখন কিন্তু এখানে টান একটু দৈর্ঘ্য বৃদ্ধি যেটা সেই দৈর্ঘ্য বৃদ্ধিটা কিন্তু কমে যাবে। কতটুকু কমবে, কমে কত হবে, এটাই আমাদেরকে বের করতে হবে। তো আমরা যখন বাতাসে হিসাব করছি, বাতাসের ক্ষেত্রে কিন্তু দেখো এই যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধিটা আমাদের দেওয়া আছে, বস্তুর উপর বল কাজ করছিল mg, দৈর্ঘ্য মনে করলাম ক্যাপিটাল এল, a ইন্টু ওয়াই, এটা হচ্ছে বাতাসে দৈর্ঘ্য বৃদ্ধি কত, এটা হচ্ছে নর্মাল অবস্থায় বাতাসে দৈর্ঘ্য বৃদ্ধি কত ছিল, এটা হলো এল ইনিশিয়ালটা, ঠিক আছে, এল আই, এটার মান দেওয়া আছে আমাদের 4 মিলিমিটার, যে বাতাসে দৈর্ঘ্য বৃদ্ধি কত, ঠিক আছে। এখন দেখো জাস্ট এখানে কি করলাম ভাইয়া, আমাদের এল নিউ বের করার জন্য নতুন বলটা কত এইটাই আমাদের বের করা লাগবে না, যে পানির মধ্যে যখন গেছি তখন নতুন বলটা কত কাজ করছে। সো নতুন বলটা কিভাবে আমরা বের করব, জাস্ট এমজি বল তো আগের মতন থাকবেই, কিন্তু যেহেতু পানির মধ্যে রাখা হয়েছে বা তরলের মধ্যে রাখা হয়েছে, উপরের দিকে একটা প্লবতা বল কাজ করবে, তাহলে ওই প্লবতা বলের মান আমরা এখান থেকে দেখলাম। তারপরে এমজি থেকে, এমজি তো নিচের দিকে কাজ করছিল, এমজি নিচের দিকে, উপরের দিকে হচ্ছে বয়েন্সি ফোর্স, এদিকে হচ্ছে এমজি, তাহলে নেট ফোর্স কত, নেট ফোর্স হচ্ছে এখন এমজি মাইনাস এফবি, তাহলে এইটার মান কত সেটাই আমরা এখান থেকে বের করে দেখছি, এটা হিসাব নিকাশ করে বের করে দেখছি 3/4 এমজি। ব্যাস, এবার নতুন দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য নতুন বলটা এখানে বসাবো। সো নতুন বলটা হচ্ছে 3/4 ইন্টু এমজি, কিন্তু আমাদের দেখো যে এমজি ইন্টু ক্যাপিটাল এল বাই এই যে অংশটা, এই যে মানটা, এই মানটা কি আমাদের আদি দৈর্ঘ্য বৃদ্ধিটা নির্দেশ করতো, বা বাতাসে 4 মিলিমিটার যখন দৈর্ঘ্য বৃদ্ধি ছিল সেটাকে নির্দেশ করতো, তাহলে ওই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধির 3/4, 4/3, মানে 4 ভাগের 3 ভাগ হবে, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে যাবে 3 মিলিমিটার। ক্লিয়ার সবাই? দেখো বুঝেছো কিনা দেখো। এইবার এই প্রবলেমটা দেখো, অনুদৈর্ঘ্য বল প্রয়োগে একটা স্থিতিস্থাপক তারের দৈর্ঘ্য যখন, এটা 8 নাম্বার প্রবলেম, 8 নাম্বার প্রবলেম, দেখো কি বলছে, অনুদৈর্ঘ্য বল প্রয়োগে একটা স্থিতিস্থাপক তারের দৈর্ঘ্য যখন আলফা, অনুদৈর্ঘ্য বল প্রয়োগে তার মানে তারটা আসলে অনুদৈর্ঘ্য বরাবরই আছে, বললো যে তারের দৈর্ঘ্য যখন আলফা তখন উদ্ভূত পীড়ন হচ্ছে 4 নিউটন পার মিটার স্কয়ার, তারের দৈর্ঘ্য যখন বিটা তখন তারে উদ্ভূত পীড়ন হচ্ছে 5 নিউটন পার মিটার স্কয়ার। এখন বলো তো দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে পীড়ন তত বাড়বে, তো বিভিন্ন দৈর্ঘ্য বৃদ্ধিতে বা ফাইনাল লেন্থগুলো দেওয়া আছে, কিন্তু দেখো এখানে বলছে তারের দৈর্ঘ্য যখন আলফা, এটা কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি না, পুরা টোটাল দৈর্ঘ্যটা অর্থাৎ ক্যাপিটাল এল প্লাস স্মল এল এটা সমান দেওয়া আছে আলফা। সো যখন আদি দৈর্ঘ্যটা আলফা বা যখন তারের দৈর্ঘ্য আলফা তখন উদ্ভূত পীড়ন হলো 4, যখন তারের দৈর্ঘ্য বিটা মানে দৈর্ঘ্য আরো বৃদ্ধি পেয়ে যখন বিটা হয়ে গেছে তখন উদ্ভূত পীড়ন 5। এখন আমাদের বলছে তারটাতে যখন 9 পীড়ন তৈরি হয় তখন এর দৈর্ঘ্য কত নির্ণয় করো, তখন এর দৈর্ঘ্য কত নির্ণয় করো। তাহলে ভাইয়া খেয়াল করো, মনে করলাম তারের আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য মনে করলাম ক্যাপিটাল এল, তাহলে আমরা যদি পীড়ন প্রথমটার ক্ষেত্রে লিখি, পীড়ন সমান সমান ইয়ং এর গুণাঙ্ক ইন্টু দৈর্ঘ্য চেঞ্জ কত হয়েছে, 4 নিউটনের জন্য নতুন দৈর্ঘ্য হলো আলফা, তাহলে আলফা মাইনাস এল হচ্ছে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। কি লিখলাম এটা কি বুঝছো? দেখো দৈর্ঘ্য বৃদ্ধি মানে ফাইনাল দৈর্ঘ্য হচ্ছে, প্রথম ক্ষেত্রে ফাইনাল দৈর্ঘ্য, ফাইনাল দৈর্ঘ্য হচ্ছে আলফা, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন কত, দৈর্ঘ্যের পরিবর্তন কত, পরিবর্তন হচ্ছে আলফা মাইনাস এল না, এটা আমাদের সেই স্মল এল, তাহলে এটা গেল আমাদের কিন্তু প্রথম যেই সমীকরণটা সেটা, এটা গেল আমাদের প্রথম সমীকরণ। এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে আমাদের ফাইনাল দৈর্ঘ্য যেটা, দ্বিতীয় ক্ষেত্রে আমাদেরকে বলছে ফাইনাল দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে বিটা, এবং দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে বিটা মাইনাস এল সমান সমান এই স্মল এল। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে পীড়ন কাজ করছিল 5 সমান সমান ওয়াই ইন্টু বিটা মাইনাস ক্যাপিটাল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, এই দুইটা ইনফরমেশন আমাদের দেওয়া আছে। এখন প্রশ্নে কি চাইছে, প্রশ্নে আমাদেরকে বলছে তারটাতে যখন 9 মিটার পার সেকেন্ড 9 নিউটন পার মিটার স্কয়ার পীড়ন উদ্ভূত হবে তখন তার দৈর্ঘ্য নির্ণয় করো। সো তখনকার দৈর্ঘ্য মনে করলাম গামা মাইনাস এল বাই এল, তাহলে আমাদের কিন্তু মূল টার্গেট হচ্ছে এই গামার মানটা কত সেই গামার মানটা বের করা।
তাহলে বলো তো গামার মানটা বের করতে গেলে আমাদের কার কার মান জানা লাগবে? গামার মান বের করতে গেলে আমাদের ইয়ং এর গুণাঙ্ক জানা লাগবে এবং আমাদের এল এর মান কত জানতে হবে। তাহলে দুইটা সমীকরণ দেখো উপরে আছে এবং দুইটা আননোন, দেখো ক্যাপিটাল এল আননোন, ওয়াই আননোন। তাহলে দুইটা সমীকরণ সলভ করে এল এবং ওয়াই আমরা বের করব। এখন বলতে পারো ভাই আলফা বিটা এগুলো তো জানি না, কিন্তু এটা তো তোমার প্রশ্নে দেওয়া আছে, তো এটা তুমি জানো, এটা প্রশ্নে দেওয়া আছে যেহেতু এটা তুমি জানো। অর্থাৎ ওয়াই এর মান এবং এল এর মান দেখবা আলফা বিটার ফর্মে কিছু একটা আসবে। সো আমাদের মেইন টার্গেট এখন ওয়াই আর এল বের করে এর মধ্যে বসানো, তাইলে অঙ্ক হয়ে যাবে, রান। এবার এটা সলভ করো জাস্ট। তো সলভ করলে কেমনে করা যায়? 2 নাম্বার ইকুয়েশনকে চলো 1 নাম্বার ইকুয়েশন দিয়ে যদি ভাগ দেই তাহলে কি আসে? 5 ডিভাইডেড বাই 4 সমান সমান ওয়াই ওয়াই কাটাকাটি হয়ে যাবে, তাহলে থাকবে বিটা মাইনাস ক্যাপিটাল এল ডিভাইডেড বাই আলফা মাইনাস ক্যাপিটাল এল। এখান থেকে আসছে 5 আলফা মাইনাস 5 এল সমান সমান 4 বিটা মাইনাস 4 এল। আর এল, তাহলে এল সমান সমান আসছে 5 আলফা মাইনাস 4 বিটা। এই যে আমরা একটা এল এর মান পেয়ে গেলাম এখান থেকে, যেটা ডেফিনেটলি আমাদের এখানে হেল্প করবে। এবার দরকার ওয়াই এর মানটা বের করা। সো ওয়াই এর মান কেমনে বের করা যায়? চলো আমরা 2 নাম্বার ইকুয়েশনকে 2 নাম্বার থেকে 1 নাম্বারকে বাদ দেই। তাহলে বাদ দিলে 2 নাম্বারকে 1 নাম্বার থেকে বাদ দিলে বাম পক্ষে আসবে 1 সমান সমান ডান পক্ষে ওয়াই বাই ক্যাপিটাল এল কমন নিলে আসছে 2 নাম্বার ইকুয়েশন থেকে 1 নাম্বার ইকুয়েশন বাদ দিচ্ছ, তাহলে বিটা মাইনাস আলফা থাকবে, খালি বিটা মাইনাস আলফা থাকবে, বিটা মাইনাস আলফা থাকবে। এগুলো নর্মাল ক্যালকুলেশন। সো আমরা এখান থেকে ওয়াই এর মানটা যেটা পাবো সেটা হচ্ছে এল ডিভাইডেড বাই বিটা মাইনাস আলফা। এল এর মান কত পাইছি আমরা? এল এর মান কিন্তু দেখো, খেয়াল করো, এল এর মান কত পাইছি? 5 আলফা মাইনাস 4 বিটা, 5 আলফা মাইনাস 4 বিটা ডিভাইডেড বাই বিটা মাইনাস আলফা। তাহলে এই যে দুইটা ভ্যালু আমরা পেলাম, এইবার আমাদের কাজ হচ্ছে এই দুইটা ভ্যালু নিয়ে এর মধ্যে বসানো, তাহলেই হয়ে যাবে। ওয়াই এর মান পেয়েছি, এল এর মানও পেয়েছি, এই দুইটা ভ্যালু নিয়ে এবার এখানে বসায় দাও। তাহলে 9 সমান সমান ওয়াই এর মান হচ্ছে 5 আলফা মাইনাস 4 বিটা ডিভাইডেড বাই বিটা মাইনাস আলফা ইন্টু গামা মাইনাস ক্যাপিটাল এল মানে হচ্ছে 5 আলফা মাইনাস 4 বিটা, 5 আলফা মাইনাস 4 বিটা। সো ভাইয়া সব ডেটা জানো, এখান থেকে গামার মানটা বের করে ফেলবা। গামা এর মান কত বের করে ফেললেই হয়ে যাবে। সো এখান থেকে দেখবা গামার যে মান আসে এটা হচ্ছে 5 বিটা মাইনাস 4 আলফা, 5 বিটা মাইনাস 4 আলফা। এটা ক্যালকুলেশন করলেই এটা এখান থেকে পেয়ে যাবা। এটা হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো? আচ্ছা, চ্যাপ্টার 4, 5 এগুলার তো আর্কাইভ, আমাদের সাইকেলের আর্কাইভ নাই। এইগুলা হচ্ছে তোমাদের অপার ক্লাসরুম যেটা আছে, অপার ভাইয়ের যেই ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আপাতত দেখে কভার করতে থাকো। আর দেখি যদি অপূর্বর রেকর্ড থাকে আগে, তাহলে ওকেও বলবো দিয়ে দিতে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আজকে শেষ করছি। তোমাদের ঈদের মধ্যে একটা বড় বন্ধ পাচ্ছ, চেষ্টা করো এই বন্ধটা কাজে লাগাতে, কারণ আসলে এরকম বন্ধ কিন্তু সামনে আর পাবা না। কারণ এখন অনেকগুলো কলেজে ইয়ার ফাইনাল শেষ হয়েছে, এখন একটু রিল্যাক্স করার সময় আসছে, মানে পড়ার চাপটা একটু কম, বিশেষ করে পরীক্ষার চাপ কম। অনেকগুলো কলেজে আবার ঈদের পরেই পরীক্ষা শুরু হয়ে যাবে। যেইটাই হোক চেষ্টা করো আগের পড়া যেগুলো গ্যাপ আছে সেগুলো কাভার করে ফেলতে। যাদের সামনে আরও পরীক্ষা বাকি আছে বা ইয়ার ফাইনালটা ঈদের পরে হবে তাদের জন্য আরও ভালো, কারণ তোমরা তখন এই সময়টা পাচ্ছ। এই সময় যেহেতু আর কোনো ক্লাস টাস হচ্ছে না, এই সময়টাতে প্রিভিয়াস যে সমস্ত ক্লাসগুলো জমে আছে এইগুলো এক ধার থেকে করা শুরু করো। এবং সেকেন্ড ইয়ারটা শুরু করার সময় দেখবা যে হ্যাঁ ফার্স্ট ইয়ারটা যখন ভালোভাবে শেষ হয়ে আসে বা তোমার সবগুলো চ্যাপ্টারে সবগুলো টপিক পড়া আছে, এই কনফিডেন্সটা যখন থাকবে না, তুমি দেখবা সেকেন্ড ইয়ারে মানে পড়াশোনার জন্য একটা মোটিভেশন পাচ্ছ। কিন্তু যদি এরকম হয় যে ভাই ফার্স্ট ইয়ারে অনেক গ্যাপ, আবার সেকেন্ড ইয়ারেও পড়া আগায় যাচ্ছে, তখন দেখবা যে দিক ঠিক খুঁজে পাচ্ছ না। তো এই কারণে সামনে 10-12 দিন মতন একটা ভালো ব্রেক পাচ্ছ, কিন্তু এই ব্রেকটাতে সময় যদি নষ্ট না করো তাইলে দেখবা ওই কনফিডেন্সটা চলে আসছে। সময় নষ্ট না করে রেগুলার থেকে পড়াশোনাটা করো, তুমি দেখবা 10-12 দিন পরে যখন আবার সব খুলে যাবে, কলেজ খুলুক বা আমাদের ক্লাসগুলো খুলে যাবে, তখন দেখবা তুমি আসলেই অনেক চেঞ্জ হয়ে গেছো, তোমার কনফিডেন্স লেভেলটাই অন্যরকম হয়ে যাবে। এবং তখন নিজের মধ্যে ওই যে একটা হীনমন্যতা থাকে না, যে ইস আমি পিছায় আছি, এটা অনেকটা কাটায় উঠতে পারবা। তো
তুমি দেখবা এক সপ্তাহ যদি আসলে ভালোভাবে রেগুলার টানা পড়ো না, তুমি দেখবা যে অনেক কিছু কিন্তু মানে নিজের মানসিকভাবেই তুমি অনেক চাঙ্গা থাকতে পারবা। তো এটার জন্য চেষ্টা করো যে সময়টুকু এখন যে বন্ধটা পাচ্ছ, যে সময়টা এখন আছে, এই সময়টাকে একটু ভালোভাবে কাজে লাগাতে। ঠিক আছে না? আজকে ক্লাস অফ হয়ে গেল, আজকে ক্লাস অফ হয়ে গেল তোমাদের ইনশাল্লাহ। এখন থেকে ছুটি, আজকে থেকে ছুটি। একবারে আমরা ঈদের পরে কবে খুলবো জানাই দেবো, তবে যেটা বললাম 15 থেকে 20 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা খুলবো। আর হচ্ছে তোমাদের অপূর্ব ভাইয়া এটা শেষ করে মানে ঈদের পরে যখন ক্লাস শুরু হবে তখনই ওই চ্যাপ্টারের বাকি অংশটুকু শেষ করে ফেলবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।